ভিডিও দেখা যাবে না? ভিডিও দেখছো? একটা ভালো আসছে না? খারাপ লাগতেছে। এইসব আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? যে শুনতে পাচ্ছেন ম্যাডাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের সেশন শুরু করছি। আজকে আমরা পড়ব সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, সরকারি কর্মচারী গণকর্মচারী সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিত বিধিমালা 2019, সরকারি চাকরি আইন 2019 এবং উপজেলা পরিষদ আইন 2009। এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমি আলোচনার শুরুতেই বলে রাখি, আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে একটু জানাবেন চ্যাট বক্সের মাধ্যমে, অথবা কোনো জায়গায় যদি এমন মনে করেন যে আমি একটু দ্রুত বলে ফেলছি, সেক্ষেত্রে আমাকে একটু জানালে আমি আবার আপনাদেরকে সেটি বুঝিয়ে দিব। এবং শেষে এটাও বলবো যে অনলাইন ক্লাসে আসলে খুব বড় একটা সমস্যা হলো যে আমরা ফিডব্যাকটা বুঝতে পারি না, যে আসলে স্টুডেন্টরা বুঝতে পারলো কি পারলো না। সাধারণত দেখা যায় যে অফলাইন ক্লাসে আমরা স্টুডেন্টদের দেখলেই বুঝতে পারি যে তারা আমার কথাটা বুঝলো কিনা। আলটিমেটলি ফিডব্যাক না পাওয়ার কারণে আমি আসলে আমার ডেলিভারিতে সমস্যা হয়। তো আপনারা যদি মাঝে মাঝে বলেন যে হ্যাঁ বুঝতে পেরেছি কিংবা পারেননি, তাহলে আমার জন্য মানে উপকার হয়। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি। প্রথমে আমরা জেনে নিব যে সরকারি কর্মচারী বিধিমালা 1979 এটি কখন কিভাবে জারি হয়। যেহেতু আমাদের তারিখ দেওয়াই আছে, সাল দেওয়াই আছে 1979, তাহলে আমরা জানি বুঝতে পারছি যে 1979 সালে এটি জারি করা হয়।
এখন এটি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জারি করা হয়? 133 নম্বর। সংবিধানের 133 অনুচ্ছেদের ক্ষমতা বলে এটি জারি করা হয়। কে জারি করেন? উপরাষ্ট্রপতি। কিন্তু তাকে ক্ষমতা দিয়েছেন কে জারি করার? রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে উপরাষ্ট্রপতি এটা জারি করেন এবং এই প্রজ্ঞাপন জারি করা হয় 18 মে 1979 সালে। তাহলে দেখেন, আমাদের যদি প্রশ্ন আসে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 কখন কিভাবে জারি করা হয়, তখন আমরা বলবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 133 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে ক্ষমতা দেন এটি জারি করার এবং তিনি এটি জারি করেন জনপ্রশাসনের মন্ত্রণালয়ের মাধ্যমে এবং সেই প্রজ্ঞাপনটি জারি করা হয় 18 মে 1979। এতটুকুই। এরপর আমরা দেখি যে এটি আসলে কাদের ক্ষেত্রে প্রযোজ্য, সরকারি কর্মচারী কাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। সরকারি যে কোনো কর্মচারী, এখানে একটি কথা উল্লেখ আছে অসামরিক, অর্থাৎ সামরিক মানে ফিল্ডে সেক্টরে নেই এরকম যে কোনো অসামরিক কর্মচারী, সে আইদার বাংলাদেশের ভিতরে বাস করুক বা বাংলাদেশের বাইরে, তিনি আইদার কর্মরত অবস্থায় থাকুক কিংবা ছুটিতে থাকুক কিংবা প্রেষণে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন তাদের সকলের জন্য এই বিধিমালা প্রযোজ্য হবে। কাদের ক্ষেত্রে প্রযোজ্য না? রেলওয়ে, পুলিশ, জেল, বিজিবি এই ধরনের এই ডিপার্টমেন্ট গুলোর কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। যেমন রেলওয়ে সংস্থাপন কোড যাদের জন্য প্রযোজ্য তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এরপরে মেট্রোপলিটন পুলিশ, আমরা জানি পুলিশের বিভিন্ন ব্যুরো আছে, যেমন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মেট্রোপলিটন পুলিশ। এদের মধ্যে যারা মেট্রোপলিটন পুলিশ তাদের যেসব অধস্তন কর্মকর্তা রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। পুলিশ পরিদর্শক অর্থাৎ ইন্সপেক্টরের নিম্ন পদমর্যাদার যেসব সদস্য আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তারপরে বাংলাদেশের কারা অধিদপ্তর যেটা আছে অর্থাৎ জেলখানার ডেপুটি জেলার ও সার্জেন্ট ইন্সপেক্টর পদ আছে, এই পদের নিচে যারা যারা আছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। বিজেপি যে অধস্তন কর্মকর্তা আছে সেসব অধস্তন কর্মকর্তা রাইফেলম্যান আর সিগন্যালম্যান যারা আছে এদের ক্ষেত্রে প্রযোজ্য না। এছাড়া গ্যাজেটের মাধ্যমে সরকার যেসব নিয়োগ দিয়ে থাকেন সে সকল চাকরির সদস্যদের জন্য এটা নির্দিষ্ট। আচ্ছা, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তাহলে আমরা এটুকু মনে রাখবো যে কাদের ক্ষেত্রে প্রযোজ্য? বাংলাদেশের ভিতরে অথবা বাইরে আইদার কর্মরত থাকেন কিংবা ছুটিতে থাকেন কিংবা প্রেষণে থাকেন না কেন, সকল ধরনের অসামরিক কর্মকর্তা কর্মচারীর জন্য এই বিধিমালা প্রযোজ্য। এবং আমাদেরকে যদি বলা হয় সরকারি কর্মচারী বলতে আমরা কি বুঝি, আমরা এটাই বলবো যে 1979 সালে যে সরকারি কর্মচারী বিধিমালা জারি করা হয়েছে সেই সরকারি কর্মচারী বিধিমালা যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারাই হচ্ছে সরকারি কর্মচারী। এরপর আরেকটি প্রশ্ন আসতে পারে যে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পরিবার বলতে আমরা কি বুঝি। পরিবার বলতে বুঝবো আমাদের ফার্স্ট এটা আছে সরকারি কর্মচারী বিধিমালার 3 বিধি অনুযায়ী। 3 বিধি, আমরা কিন্তু বিধিগুলো মনে রাখবো, ধারাগুলো। এটা আছে 3 নম্বর বিধিতে। 3 নম্বর বিধি অনুযায়ী সরকারি কর্মচারীর সাথে বাস করে এরকম ফার্স্ট ডিগ্রি যেসব বসবাস থাকুক বা না থাকুক তার যেসব ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আছে, যেমন তার স্পাউস অর্থাৎ স্বামী অথবা স্ত্রী, সেই সাথে তার সন্তানগণ এবং সেই সাথে তার স্টেপ সন্তানগণ, এরা সবাই হচ্ছে তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। ঠিক আছে। এরপর সেকেন্ডে যেটা যে সরকারি কর্মচারীর সাথে বসবাসরত এবং তার উপর ডিপেন্ডেন্ট, ওই একই বাসায় থাকে এবং তার উপর ডিপেন্ডেন্ট, এটা হতে পারে তার বাবা মা কিংবা তার স্ত্রীর বাবা মা কিংবা অন্য কোনো যে কোনো আত্মীয় স্বজন, এদেরকেই সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পরিবারে অন্তর্ভুক্ত করা হবে। এরপর যেটা আমরা দেখতেছি, আমরা বিধি ধরে ধরে আগাচ্ছি, যেমন আমরা এখন বিধি 3 পড়লাম, বিধি 4-এ এসে আমরা দেখবো যে সরকারি কর্মচারী চাঁদা আদায় সংক্রান্ত কি কি বিধান রয়েছে। আমরা প্রথমে জেনে নিব যে এখানে যে কয়টা বিধান আছে আপনি মোটা দাগে জেনে রাখবেন যে এগুলো কোনোটি একটি সরকারি কর্মচারী হিসেবে আমরা করতে পারি না সরকারের পারমিশন ছাড়া। ঠিক আছে, যে কয়টি বিধান আছে মোটামুটি প্রত্যেকটা বিধানে এই একটা কথা কমন যে সরকারের অনুমতি ছাড়া আমরা এগুলো করতে পারি না। সো চাঁদা আদায়ের যদি ব্যাপার আসে তাহলে সরকারের অনুমতি ছাড়া আমরা কোনো ধরনের চাঁদা গ্রহণে অংশগ্রহণ করতে পারি না। কিন্তু এমন যদি হয় যে আমাদের সরকারিভাবে দেশের কোনো দুর্যোগকালীন সময়ে ত্রাণ কালেকশন করতে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সরকারি কর্মচারী অনুমোদন প্রাপ্ত হয়ে ত্রাণ কালেকশন করতে পারবে, কিন্তু শর্ত থাকে যে তিনি তার নিজের স্বার্থে
অথবা অনুকূলে কোনো কার্য সম্পাদন করতে পারবেন না। ঠিক আছে, এবং এই ধরনের আদেশ সরকারি কর্মচারীকে লোভ লালসা থেকে বিরত রাখতে সহায়ক হবে বলে মনে করা হয়। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে সরকারি কর্মচারী উপহার সামগ্রী গ্রহণ সম্পর্কিত বিধান। এটা হচ্ছে আমার বিধি 5-এ বর্ণনা করা আছে। তাহলে একজন সরকারি কর্মচারী হিসেবে আমরা সেই সকল উপহার গ্রহণ করতে পারবো না যা গ্রহণ করলে সরকারি দায়িত্ব পালনে আমাকে যে উপহার দিবে সেই উপহার দাতার নিকট আমাদের বাধ্যবাধকতায় আবদ্ধ থাকতে হবে। অর্থাৎ আমরা উপহার গ্রহণ করতে পারবো না যা গ্রহণ করলে সরকারি দায়িত্ব পালনে উপহার দাতার নিকট বাধ্যবাধকতায় আবদ্ধ থাকতে হবে। আচ্ছা, তবে উপহারের প্রস্তাব প্রত্যাখ্যান করলে যদি আমাকে যে গিফট দিচ্ছে সে যদি মনক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে আমরা সরকারের সিদ্ধান্তের জন্য হস্তান্তর করব। ঠিক আছে, এবং ধর্মীয় অথবা সামাজিক প্রথার ক্ষেত্রে আমরা যদি কোনো নিকট আত্মীয় অথবা বন্ধু থেকে কোনো উপহার নেই তবে সেখানে শর্ত থাকে সেই উপহারের মূল্য কোনোভাবেই 25,000 টাকার বেশি হওয়া যাবে না এবং ওই বন্ধু বা আত্মীয়ের সাথে আমরা কোনো ধরনের লেনদেনের সম্পর্কে জড়িত হতে পারবো না। ঠিক আছে, এখন যদি কোনো প্রশ্ন দেখা দেয় সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। এখন যদি কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান অথবা প্রতিনিধি যদি কোনো উপহার দেন তাহলে যদি তারা মনোকষ্ট না পান তাহলে যথাসম্ভব তা এড়িয়ে যেতে হবে। আর যদি কোন রকম আমাদের গ্রহণ করতেই হয় যে গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নাই তাহলে গ্রহণ করার পরে তার নিষ্পত্তির আদেশের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে। আচ্ছা, সচিব অথবা সমমর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তি কোনো বিদেশি প্রতিষ্ঠান অথবা সরকারের থেকে কি কি উপহার নিতে পারবে? সে সর্বাধিক 5,000 টাকার উপহার নিতে পারবে। সরকারি অফিস অথবা দপ্তর অথবা সরকারি বাসভবনে সেই উপহার ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যে উপহারটা নিব সেটা সরকারি অফিস অথবা বাসভবনে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে এবং উক্ত জায়গায় যদি ব্যবহার সম্ভব না হয় তাহলে সেটা নিজেই ব্যবহার করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্টেই আমি আমার নিজের ব্যবহারের জন্য নিয়ে নিব তা না, এটা আমাদের সরকারি অফিস দপ্তর সরকারি বাসভবনে ব্যবহার করতে হবে এবং এসব জায়গায় যদি ব্যবহার সম্ভব না হয় তাহলে নিজে ব্যবহার করতে পারবে। এছাড়াও আছে যে এখতিয়ারাধীন প্রতিষ্ঠানে ঘন ঘন অমুতবিহী দাওয়াত পরিহার করতে হবে। অর্থাৎ তার এখতিয়ারে যেসব প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানে ঘন ঘন দাওয়াত দিলে সেটা পরিহার করতে হবে। তাহলে আমরা দেখলাম যে বিধি 5-এ উপহার সামগ্রী গ্রহণ সম্পর্কে বলা হয়েছে। তাহলে কি কি গ্রহণ করতে পারবেন না একজন সরকারি কর্মচারী? যা গ্রহণ করলে সরকারি দায়িত্ব পালনে উপহার দাতার নিকট বাধ্যবাধকতায় আবদ্ধ থাকবেন সেটি তিনি গ্রহণ করতে পারবেন না। তবে উপহারের প্রস্তাব প্রত্যাখ্যান করলে যদি মনোকষ্ট পায় সেক্ষেত্রে তিনি সেটা সরকারি সিদ্ধান্তের জন্য ছেড়ে দিবেন। ঠিক আছে, এবং ধর্মীয় অথবা সামাজিক প্রথার ক্ষেত্রে তিনি নিকট আত্মীয় অথবা বন্ধু থেকে উপহার নিতে পারবেন, তবে সেই উপহার কোনোভাবেই 25,000 টাকার বেশি হতে পারবে না এবং তাদের সাথে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেনে সে সম্পৃক্ত হতে পারবে না। যদি কোনো প্রশ্ন দেখা দেয় তবে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হোক বলে গণ্য হবে। এছাড়া বিদেশি রাষ্ট্রপ্রধান অথবা প্রতিনিধি যদি তাকে কোনো উপহার দেয় সেক্ষেত্রে মনে কষ্ট না পেলে সেটি এড়িয়ে যেতে হবে। আর যদি গ্রহণ করে তবে তার নিষ্পত্তির জন্য অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে হবে। সচিব অথবা সমমর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তি যদি তাকে কোনো গিফট দেয় সেক্ষেত্রে 5,000 টাকার বেশি উপহার তিনি সচিব অথবা সমমর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তিকে যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান বা সরকারি গিফট দেয় সেক্ষেত্রে তিনি 5,000 টাকার বেশি মূল্যের কোনো উপহার নিতে পারবেন না। এছাড়াও তিনি সেগুলো সরকারি অফিস দপ্তর বা সরকারি বাসভবনে শুধুমাত্র ব্যবহার করতে পারবেন এবং যদি এমন হয় যে উক্ত জায়গায় ব্যবহার করা সম্ভব না সেক্ষেত্রে শুধুমাত্র তিনি নিজে ব্যবহার করতে পারবেন। আরেকটি পয়েন্ট হচ্ছে এখতিয়ারাধীন প্রতিষ্ঠানে ঘন ঘন দাওয়াত পরিহার করতে হবে। তাহলে আমরা কি 5টা বিধি পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছি? জি ম্যাডাম, বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা দেখবো যে বিধি 5-এর এতে কি আছে। বিধি 5-এর এতে বর্ণনা করা হয়েছে যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া সম্পর্কে। একজন সরকারি কর্মচারী হিসেবে আপনি যৌতুক দেওয়া কিংবা নেওয়া এবং সেই সাথে যৌতুক দেওয়া বা নেওয়ায় কোনো ধরনের উৎসাহিত প্ররোচনা আপনি দিতে পারবেন না। ঠিক আছে, পরিচিত করতে পারবেন না এবং সেই সাথে আপনি ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষেত্রে আপনি কোনো কন্যা বা বরের পিতামাতা বা অভিভাবকের ক্ষেত্রে যৌতুক প্রদানে কোনো ধরনের তাদের কাছ থেকে যৌতুক দাবি করতে পারবেন না। এটা হচ্ছে আমার বিধি 5-এর এ।
এরপর বিধি 6 আমরা আলোচনা করব বিদেশি পুরস্কার গ্রহণ প্রসঙ্গে। কোন সরকারি কর্মচারী রাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো বিদেশি পুরস্কার পদবি উপাধি কোনো কিছু গ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে সরকারের পূর্ব অনুমোদন লাগবে। আর কেউ যদি আগে থেকে অনুমোদন না নিয়ে থাকেন, যদি তিনি এগুলো গ্রহণ করেন, সেই ক্ষেত্রে সরকারের পরবর্তী অনুমোদন নেওয়া লাগবে। বিশেষ ক্ষেত্রে যেখানে পূর্ব অনুমোদন গ্রহণের পর্যাপ্ত সময় না থাকে, ওই ক্ষেত্রে গ্রহণ পরবর্তী অনুমোদন বুঝাবে। ঠিক আছে, এরপর আমরা পড়বো বিধি 7। সেটা কি? সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী সরকার কর্তৃক সভা সমাবেশ অংশগ্রহণ সম্পর্কিত বিধানসভা বিস্তারিত আলোচনা করুন। এটা হচ্ছে বিধি 7 বর্ণনা করা আছে। এখানে আছে যে কোনো সরকারি কর্মচারী তার সম্মানে কোনো ধরনের সভা আয়োজন করতে পারবেন না, কিংবা তার প্রশংসা করার উদ্দেশ্যে কোনো বক্তৃতা বা তার সম্মানে কোনো আপ্যায়ন, এগুলো আমরা করতে পারি না। তবে কথা থাকে, তিনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যান, কিংবা তিনি যদি পদোন্নতি প্রাপ্ত হন, এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রে অবসর গ্রহণ করেন, পদোন্নতি না, তিনি যদি অবসর গ্রহণ করেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যায়, সেক্ষেত্রে তিনি একটি ব্যক্তিগত এবং সম্পূর্ণ অনানুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পারেন। এছাড়া তিনি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। এরপরে আমরা আসি বিধি 8-এ। বিধি 8-এ বলা হচ্ছে সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ। ঠিক আছে, আমরা প্রথমেই বলেছি যে সরকারি পারমিশন ছাড়া সরকারি কর্মচারী কোনো ধরনেরই তহবিল সংগ্রহে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু আমরা জানি যে ডেভেলপমেন্ট যে ফান্ড আছে, ডেভেলপমেন্ট যে সরকারি যে উন্নয়ন প্রকল্প আছে, তার আংশিক ব্যয় যদি আমরা স্থায়ী অনুদান দ্বারা মেটাতে চাই, সেক্ষেত্রে আমাদের তহবিল সংগ্রহ করা লাগতে পারে। আচ্ছা, যদি সেই তহবিলও সরকারকে জানানো ছাড়া তিনি অংশগ্রহণ করতে পারবেন না। আচ্ছা, শুধুমাত্র সেই তহবিল তিনি সরকারকে জানানো ছাড়া অংশগ্রহণ করতে পারবেন। আমরা জানি দুইটা প্রকল্প থাকে, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ফান্ড। ডেভেলপমেন্ট ফান্ড অর্থাৎ উন্নয়ন প্রকল্পের আংশিক ব্যয় সেই অনুদানের দ্বারা যদি মেটানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে সরকারকে জানানো ছাড়া একজন সরকারি কর্মচারী ওই তহবিল সংগ্রহে অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, যেমন তহবিল সংগ্রহের জন্য যদি কোনো কমিটি গঠিত করা হয়, সেই কমিটিতে কোনো সরকারি কর্মচারী কোনো ব্যক্তি বিশেষের নিকট এমন কোনো ব্যক্তিগত আবেদন করতে পারবেন না যা তার সরকারি দায়িত্ব পালনে বাধাবিঘ্ন ঘটাতে পারে। ঠিক আছে, কিংবা চাঁদা আদায়ে একজন সরকারি কর্মচারী ব্যক্তিগতভাবে তাকে জড়াতে পারবেন না। আচ্ছা, তারপরে যদি এই চাঁদা আদায় করতে যে তিনি যদি কোনো ধরনের তার সরকারি কাজে বিঘ্ন ঘটান, তাহলে সেটা অবশ্যই শৃঙ্খলা বা ভঙ্গের অপরাধে তিনি দোষী হবেন। সরকারি কর্মচারী যে কোনো উদ্দেশ্যে চাঁদা প্রদানকে নির্দিষ্ট রীতির ক্ষেত্রে তার ক্ষমতা প্রয়োগ করা বা না করার সঙ্গে শর্তাধীন করতে পারবেন না। অর্থাৎ তিনি কোনো শর্ত দিতে পারবেন না চাঁদা প্রয়োগকে। ঠিক আছে, অফিস সময় তিনি এই ধরনের কোনো কাজ করতে পারবেন না। তারপরে চাঁদা প্রদান সম্পূর্ণ একটা ব্যক্তির ইচ্ছার বিষয়, স্বেচ্ছাধীন বিষয়। এই ব্যাপারে তিনি কোনো ধরনের জোর আরোপ করতে পারবেন না বা চাপ প্রয়োগ করতে পারবেন না। এবং তিনি যে এই যে মানুষের কাছ থেকে চাঁদাগুলো গ্রহণ করছেন, এগুলো নিয়মিত হিসাব তিনি তার কাছে রাখবেন। ক্ষেত্র বিশেষে তিনি সেগুলো তার সিনিয়র যে অফিসার আছে তার কাছে এগুলো হ্যান্ড ওভার করবেন। ঠিক আছে, কিছু প্রফেশন আছে যারা কখনোই কোনোভাবে চাঁদা গ্রহণে অংশগ্রহণ করতে পারবেন না, যেমন বাংলাদেশ রাইফেল, পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, আয়কর বিভাগ ও খাদ্য বিভাগ। এরা কোনোভাবেই চাঁদা তহবিল সংগ্রহে অংশগ্রহণ করতে পারবেন না। এরপর আমরা চলে যাব বিধি 10-এ। বিধি 10-এ হচ্ছে ধার গ্রহণ ও ধার প্রদান। একজন সরকারি কর্মচারী কোনোভাবেই ধার গ্রহণ বা ধার প্রদানে অংশগ্রহণ করতে পারবেন না। তবে এটা যদি একটা যৌথ মূলধনী কারবার হয়, কিংবা ব্যাংক অথবা সুপ্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের সাথে স্বাভাবিক লেনদেন হয়, তবে সেই ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এরপর যেটা আমরা পড়বো যে সরকারি কর্মচারী মূল্যবান সামগ্রী ও স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, এটা আছে আমার বিধি 11-তে। আচ্ছা, মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন বিধি 11-তে বর্ণনা করা আছে সরকারি কর্মচারী তার নিজস্ব কর্মস্থল, জেলা বা যে স্থানীয় এলাকায় তিনি নিয়োজিত, ঠিক আছে, ওই এলাকায় বসবাসকারী বা ওই এলাকায় স্থাবর সম্পত্তির অধিকারী বা ওই এলাকায় ব্যবসা বাণিজ্যরত কোনো ব্যক্তির নিকট থেকে 2.5 লক্ষ টাকার বেশি সম্পত্তি ক্রয় বিক্রয় অথবা অন্য কোনো পন্থায় স্থানান্তর করতে পারিবেন না। যদি তিনি করতে চান, সেই ক্ষেত্রে তিনি করবেন কি, তার বিভাগীয় যে প্রধান তাকে জানাবেন, আর তার সরকারি যে সচিব আছে তাকে জানাবেন। এখন এমন যদি হয় যে ব্যক্তিগুলো করতে চাচ্ছেন তিনি হচ্ছে বিভাগীয় প্রধান,
তখন তিনি কি করবেন, তিনি তার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয়ের সচিবকে জানাবেন। আর এমন যদি হয় যে ওই সচিবই হচ্ছে ক্রয় বিক্রয় করতে যাচ্ছে, তাহলে তিনি হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় যে আছে সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে জানাবেন। ঠিক আছে, এবং কি জানাবেন, এই লেনদেনের তার কারণটা কি, স্থিরকৃত মূল্য সহ লেনদেনের বিবরণ এবং অন্য কোনো পদ্ধতিতে হস্তান্তর করা হলে ওই পদ্ধতি উল্লেখ করতে হবে এবং লেনদেনের সম্পূর্ণ বিবরণ দিতে হবে। অতঃপর সরকারের আদেশ অনুযায়ী তারা কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, আর যদি কোনো অধস্তন কর্মচারীর সাথে তিনি কোনো লেনদেন করতে চান, তাহলে সেগুলো অবশ্যই তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেগুলো হচ্ছে জানাতে হবে। আচ্ছা, এছাড়াও আছে যে সরকারের পূর্বানুমোদন ব্যতীত, মানে সরকারের অনুমতি ছাড়া বহির বাংলাদেশে কোনো স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর করতে পারবে না। এছাড়া কোনো বিদেশি সরকার বা সংস্থার সাথে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। এটা ছিল আমাদের বিধি 11। এখন আমরা চলে আসি বিধি 12-তে। বিধি 12-তে কি আছে? বিধি 12-তে বর্ণনা করা আছে যে ভবন, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ইত্যাদি নির্মাণ অথবা ক্রয় প্রসঙ্গে এখানে আছে যে কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্ব অনুমোদন গ্রহণ না করে, ঠিক আছে, এবং হচ্ছে তিনি কোনো ধরনের ইমারত, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট এগুলো নির্মাণ করতে পারবেন না। এবং সেই সাথে তিনি যদি এগুলো নির্মাণ করতে চান, সেই ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় অর্থের উৎস উল্লেখ করতে হবে যে তিনি কোত্থেকে এই অর্থ পাচ্ছেন। ঠিক আছে, প্রয়োজনীয় অর্থের উৎস উল্লেখ করে তিনি আবেদন করবেন সরকারের কাছে এবং সরকার তখন তাকে পারমিশন দিলে তারপরে তিনি হচ্ছে এই ধরনের ইমারত, ফ্ল্যাট মানে বা অ্যাপার্টমেন্ট নিজে অথবা ডেভেলপার দ্বারা তৈরি করতে পারবেন। এরপরে যেটা আছে বিধি 13। বিধি 13-তে আছে যে সরকারি কর্মচারীর স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একজন সরকারি কর্মচারীকে কি কি বিধান মেনে চলতে হবে। এখানে আছে যে প্রত্যেক সরকারি কর্মচারী, আপনারা যারা দেখেছেন বিশেষ পরীক্ষাতে ঢুকেছেন, আমরা যখন চাকরিতে প্রবেশ করি, চাকরিতে প্রবেশের সময় কিন্তু আমাদের এগুলো সরকারের কাছে বর্ণনা দিতে হয়েছে। চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে তার মানে তার নিজের অথবা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার, সার্টিফিকেট বা 50,000 টাকা বা তার সমান বা তার মূল্য অধিকতর মূল্যের যদি কোনো অর্নামেন্টস থাকে বা স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, তাহলে সেগুলো তাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এবং সেই উল্লেখে কি থাকবে, তিনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম থাকবে। 50,000 টাকা দামের বেশি যে তার কাছে অর্নামেন্টস থাকবে সেগুলো আলাদা আলাদা বর্ণনা দিতে হবে। এছাড়া প্রত্যেক সরকারি কর্মচারী প্রতি 5 বছর পর পর ডিসেম্বর মাসে তার সম্পত্তি কি হ্রাস হলো না বৃদ্ধি ঘটলো এই ধরনের একটা বিবরণী সরকারের কাছে দাখিল করতে হবে। এরপরে যেটা আছে সরকারি কর্মচারী বিধি 15। বিধি 15-তে আছে যে সরকারি কর্মচারী হবে তিনি কোনো ব্যবসা বা বিনিয়োগ সংক্রান্ত যে বিধান, এখানে বলা আছে যে সরকারি কর্মচারী কোনো ধরনের ফটকা কারবারে বিনিয়োগে ফটকাবাজি করতে পারবেন না। ঠিক আছে, এবং যে বিনিয়োগ তাকে সরকারি দায়িত্ব পালনে বাধ্যবাধকতা আবদ্ধ করে সেই ধরনের কোনো বিনিয়োগে তিনি নিজে তো অংশগ্রহণ করতে পারবেনই না, সেই সাথে তার পরিবারের কোনো সদস্যকে ওরকম কোনো বিনিয়োগে করার অনুমতি তিনি প্রদান করতে পারবেন না। আচ্ছা, এছাড়াও আছে যে কোনো সরকারি কর্মচারী এমন কোনো ব্যবসা মানে এমন কোনো কিছুতে বিনিয়োগ করতে পারবেন না যেটার মূল্যটা তিনি জানেন যে এটার মূল্য এখন এরকম, 5 বছর পর এটার মূল্য অনেক বেড়ে যাবে, কিন্তু সেটা সাধারণ মানুষজন জানেন না। এই ধরনের কোনো বিনিয়োগে তিনি পার্টিসিপেট করতে পারবেন না। এখানে লেখা আছে কোন সরকারি কর্মচারী এমন কোনো কিছুতে বিনিয়োগ করতে পারবেন না যার মূল্যের পরিবর্তন সম্পর্কিত তথ্য একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি জানেন কিন্তু সাধারণ জনগণ তা জানেন না। এই ধরনের কোনো বিনিয়োগে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া বিনিয়োগ সম্পর্কে যদি কোনো প্রশ্ন উঠে তবে সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এরপর নেক্সট যে বিধি হচ্ছে 17 বিধিতে বলা আছে যে তিনি প্রাইভেট ব্যবসা বা চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন কিনা। এখানে বলা আছে যে সরকারের পূর্ব অনুমোদন ছাড়া তিনি কোনো ধরনের প্রাইভেট ব্যবসা বা অন্য কোনো চাকরিতে গ্রহণ করতে পারবেন না। তবে যারা নন গেজেটেড কর্মচারী আছে তারা হচ্ছে মানে তাদের কোনো আত্মীয় মানে তাদের কোনো হচ্ছে যে নন গেজেটেড কর্মচারীর অনুমোদন ছাড়া তার পরিবারের সদস্যদের শ্রম কাজে লাগিয়ে ক্ষুদ্র পরিসরে ব্যবসা গ্রহণ করতে পারবে। ঠিক আছে, মানে নন গেজেটেড কর্মচারী যারা আছেন তারা হচ্ছে অনুমোদন ছাড়াই পরিবারের সদস্যদের শ্রম, তিনি নিজে না তার পরিবারের সদস্যদের শ্রমকে কাজে লাগিয়ে তিনি হচ্ছে ক্ষুদ্র পরিসরে ব্যবসায় অংশগ্রহণ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে সরকারি কর্মচারীকে তার সম্পত্তির ঘোষণাপত্রের সাথে ওই ব্যবসার বিবরণ পুরোপুরি উল্লেখ করতে হবে। ঠিক আছে,
কিন্তু বলা আছে যে তিনি অবৈতনিক ভাবে অর্থাৎ কোনো ধরনের আর্থিক লেনদেন না করে তিনি যে কোনো ধরনের ধর্মীয়, সামাজিক বা দাতব্য প্রকৃতির কর্মে, এর মাঝে মাঝে শিল্প ও সাহিত্যভূমি কর্মে এবং এক বা একাধিক শিল্প বা সাহিত্যভূমি প্রকাশনায় সরকারি কর্মে ব্যাঘাত না ঘটিয়ে অংশগ্রহণ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে। একজন সরকারি কর্মচারী সরকারের পূর্ব অনুমোদন ছাড়া তার পরিবারের এবং কোনো সদস্যকে তার এক্তিয়ারাধীন এলাকার ব্যবসা সংক্রান্ত কোনো ধরনের কাজে নিয়োগ দিতে পারবেন না। কিন্তু এটা যদি কোনো খেলাধুলা বা সংস্কৃতিমূলক কাজকর্ম হয়, বিনোদনমূলক, সেক্ষেত্রে তিনি পারবেন। অর্থাৎ মেন কথা আমি ফার্স্টেই বলে নিচ্ছি যে একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি বেশিরভাগ কাজই করতে পারবেন না সরকারের অনুমতি ছাড়া। এখন এখানে বলা হচ্ছে ব্যবসার কথা বা অন্য কোনো চাকরিতে যোগদানের কথা, তিনি এটা পারবেন না, এক বাক্যে এটাই। এবং কারা পারবেন? ধরেন দুইটা ক্ষেত্রে পারবে। এক হচ্ছে যদি এমন হয় যে তিনি নন গেজেটেড কর্মচারী, তিনি তার পরিবারের অন্য কোনো সদস্যকে কোনো ক্ষুদ্র ব্যবসায় মানে লাগাতে পারবেন তার শ্রমকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা যদি অবৈতনিক ভাবে হয় তাহলে সেক্ষেত্রে ধর্মীয় বা বিনোদনমূলক বা সামাজিক দাতব্য প্রকৃতি কর্ম এইসব কর্মে তিনি নিয়োজিত হতে পারবেন। শেষ। এরপরে আছে যে অভ্যাসগত ঋণগ্রস্ততা ও দেউলিয়াত্ব, এটা বর্ণনা করা আছে বিধি 18-তে। বলছে সরকারি কর্মচারীকে অবশ্যই অভ্যাসগত ঋণগ্রস্ততা পরিহার করতে হবে। অর্থাৎ আপনি অভ্যাসগত ভাবে টাকা নিচ্ছেন, লোন, এটা আপনি করতে পারবেন না। ঠিক আছে। এখন বলা আছে দেউলিয়ার ক্ষেত্রে কি হবে। দেউলিয়ার ক্ষেত্রে একটা প্রয়োগযোগ্য অংশ থাকে, মানে কোনোভাবে তো তিনি দেউলিয়া হিসেবে বিবেচিত বা ঘোষিত হয়, অথবা দেখা যায় যে তার বেতনের একটা অংশ প্রয়োগযোগ্য থাকে। ওই প্রয়োগযোগ্য অংশটা যদি 2 বছরের বেশি সময় ধরে টানতে হয়, অথবা দেখা গেল যে তার যে বেতন, সেই বেতনটা 2 বছরের বেশি সময় ধরে তার এই দেউলিয়াত্ব পরিশোধ করতে ব্যয় হয়ে যাবে, হ্যাঁ, তাহলে তিনি এই বিধির মানে যে বিধি নাম্বার যে 18, এই বিধির বিধান যে ভঙ্গ করেছেন এটি হচ্ছে গণ্য হবে। ঠিক আছে। মানে এই বিধির বিধান ভঙ্গ এবং এই অনুযায়ী তিনি হচ্ছে পানিশমেন্ট পাবেন। কিন্তু এমন যদি হয় যে তিনি বর্ণনা করেন যে তিনি আগে থেকে বুঝতে পারেননি বা এতে তার কোনো হাত ছিল না বা যে কোনো অবিবেচনা বা অপব্যয়ের অভ্যাসজনিত কারণে এটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি মাফ পেতে পারেন। ঠিক আছে। আর যদি এমন হয় যে দেউলিয়া হিসেবে ঘোষণা করার আবেদন করেন বা দেউলিয়া হিসেবে বিবেচিত ঘোষিত হন, তাহলে তিনি সাথে সাথে এই বিষয়ে তার অফিস প্রধান বা বিভাগীয় প্রধান বা মন্ত্রণালয়ের সচিবের নিকট রিপোর্ট প্রদান করবেন। আচ্ছা, এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি? জি ম্যাডাম, বুঝা গেছে। আচ্ছা, এরপরে যেটা আছে যে 1979 সরকারি কর্মচারী সংসদ সদস্যের নিকট তদবির, যেটা আমরা সবাই মোটামুটি জানি যে সরকারি কর্মচারী তার বদলির জন্য সংসদ সদস্যদের সুপারিশ করতে পারবেন কিনা, এটা আছে বিধি 20-এ। এবং অ্যাজ ইউজুয়াল অ্যান্সার হচ্ছে না, তিনি কোনো সংসদ সদস্যের মাধ্যমে তার বদলির জন্য সুপারিশ করতে পারবেন না। এরপর নেক্সট বিধি হচ্ছে বিধি 21, যে তিনি কোনো সংবাদপত্র অথবা সাময়িকীতে মানে ব্যবস্থাপনা সম্পর্কে সরকারের অনুমতি ছাড়া তিনি কোনো ধরনের সংবাদপত্র বা সাময়িকীর সম্পূর্ণ বা আংশিক মালিকও হতে পারবেন না, পরিচালনা করতে পারবেন না বা কোনো ধরনের সম্পাদনা বা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারবেন না। ঠিক আছে। এরপরে আছে বিধি 22। বিধি 22 হচ্ছে বেতার সম্প্রচার অংশগ্রহণ ও সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ। কোনো সরকারের পূর্বানুমোদন ছাড়া তিনি কোনো ধরনের বেতার ব্যবস্থা মানে বেতার সম্প্রচারে অংশগ্রহণ বা টেলিভিশন সম্প্রচারে অংশগ্রহণ বা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। ঠিক আছে। এবং অনুমোদন দেওয়া হবে যদি এরকম সম্প্রচার মানে এই ধরনের কোন কোন ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে সব ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন পড়ে না। মানে যদি সম্প্রচার প্রবন্ধ বা পত্রটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান, ক্রীড়া মানে এর রিলেটেড হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে পারমিশনের প্রয়োজন নাই। কিংবা যদি এমন হয় যে এখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের কোন একটা কাজ করছে সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেটা তিনি প্রচার করছেন, এই ধরনের ক্ষেত্রে তার হচ্ছে কোনো পারমিশনের প্রয়োজন হবে না। আচ্ছা, এরপর হচ্ছে সরকারের সমালোচনা এবং বিদেশি রাষ্ট্র সম্পর্কিত তথ্য ও মতামত প্রকাশ। এটা হচ্ছে যে সরকারি কর্মচারী নিজ নামে প্রকাশিত কোনো লেখায় অথবা জনসম্মুখে বা বেতারে এমন কোনো কিছু করতে পারবেন না যার মাধ্যমে সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নষ্ট হয়। এই ধরনের কোনো কিছুই তিনি করতে পারবেন না। ঠিক আছে। এবং ধরেন তিনি যদি কোনো লেখা লিখেন এবং লেখার পর তার মনে হয় যাচ্ছে এই পয়েন্টটাতে কোনো সমস্যা হতে পারে, তাহলে তিনি সেই খসড়াটা সরকারের কাছে পেশ করবেন এবং সরকার এটা পড়ে তারপর তাকে পারমিশন দিলে তারপর সে সেটা প্রকাশ করতে পারবে। আচ্ছা, এরপরে আছে বিধি 24। বিধি 24 আছে কোনো কমিটির সম্মুখে সাক্ষ্যদান। এটা হচ্ছে সরকারের পূর্ব অনুমোদন ছাড়া তিনি কোনো কমিটির সম্মুখে সাক্ষ্য দান করতে পারবেন না।
ঠিক আছে। এবং কোন সরকারি কর্মচারী যদি এরূপ সাক্ষ্য প্রদান করেন যে সেটা সরকারি নীতি বা সিদ্ধান্তের সমালোচনা হয়, তিনি এটা কখনোই করতে পারবেন না, এই ধরনের কোনো সিদ্ধান্তই তিনি দিতে পারবেন না। আচ্ছা, এবং এমন যদি হয় যে কোনো বিধিবদ্ধ কমিটি যার হাজির ও জবাব প্রদানে বাধ্য করার ক্ষমতা আছে, ঠিক আছে, সেই সমস্ত কমিটি বা বিচার বিভাগীয় তদন্তে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না। সরকারের কিছু কমিটি আছে যার হাজির করার এবং সাক্ষ্য দেওয়ার মতো ক্ষমতা আছে, তাদের ক্ষেত্রে এই রুলস প্রযোজ্য হবে না। তাছাড়া আর বাদ বাকি সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। এখন সরকারি কর্মচারী কি কোনো ধরনের রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? উত্তর হচ্ছে না, তিনি কোনো ধরনের রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এটা আছে বিধি 25-এ। এরপর যে চাকরিজীবী সমিতির সদস্য পদ, চাকরিজীবী সদস্য সমিতির কিছু শর্ত আছে, ওই শর্তগুলো যদি পূরণ না হয় তাহলে তিনি সদস্য পদ নিতে পারবেন না। শর্তগুলো কি কি? এমন হতে হবে সমিতিটা যেটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ, যেমন আমরা দেখি না যে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের একটা সদস্য পদ, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে সদস্য পদ, এরকম যদি নির্দিষ্ট শ্রেণীর কর্মচারীদের মধ্যে সদস্য পদটা স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে তিনি মানে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু এমন হতে পারবে না ওই মানে সমিতিটা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত, তাহলে তিনি পারবেন না। ঠিক আছে। এছাড়াও তিনি কোনো ধরনের সাময়িকী প্রকাশনা বা পরিচালনা করতে পারবেন না। আচ্ছা, সংবাদ মাধ্যমে ওই সমিতির জন্য ধরেন তিনি একটা বক্তৃতা দিয়েছেন, কিন্তু সেই বক্তৃতা কোনোভাবে কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই ধরনের প্রার্থীকে সমর্থন করতে তিনি পারবেন না। ঠিক আছে। অথবা এই ধরনের সমিতি চালানোর জন্য তো চাঁদা কালেক্ট করতে হয়, তিনি নিজে কোনো ধরনের চাঁদা নিজে কালেক্ট করতে পারবেনই না, এবং কাউকেও হচ্ছে তিনি চাঁদা প্রদান করতে পারবেন না। ঠিক আছে। আর কোনো ট্রেড ইউনিয়নের ব্যয় নির্বাহের জন্য কোনো চাঁদা প্রদান তিনি করতে পারবেন না। এরপরে যেটা আছে যে এই মোটামুটি, আচ্ছা, তাহলে এই হচ্ছে বিধি 32 আছে লঘুদণ্ড আর গুরুদণ্ড প্রদানের অপরাধ সমূহ উল্লেখ করুন। কোন সরকারি কর্মচারী যদি কোনো লঘুদণ্ড করেন, ঠিক আছে, মানে কোনো বিধান লঙ্ঘন করেন, তাহলে সেটা অসদাচরণ বলে গণ্য হবে, এবং তারপরে সেটাকে ভাগ করা হবে, ক্লাসিফিকেশন করা হবে যে এটাকে গুরুদণ্ডের আন্ডারে পড়ে না লঘুদণ্ডের আন্ডারে পড়ে, এবং সেই অনুযায়ী তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এটা আমরা যখন সরকারি কর্মচারীর শৃঙ্খলা আপিল বিধিমালা করবো তখন এই বিষয়ে আমরা ডিটেইলস জানতে পারবো। তাহলে এই ছিল আমাদের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা। এখন আপনারা বলেন যে আপনারা কি প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পেরেছেন, বা কোথাও কি আপনাদের বোঝার দরকার আছে আর? ম্যাডাম, যে 17 নম্বর যে বিডিটা ছিল ব্যক্তিগত ব্যবসা অথবা চাকরি, ওই জায়গার মধ্যে একটা কথা বলছিলেন যে নন গেজেটেড কর্মকর্তা বা কর্মচারী, মানে কারা তাহলে নন গেজেটেড কর্মকর্তা এখানে সরকারিতে? নন গেজেটেড অনেক পোস্ট থাকে, সেগুলো অবশ্যই আমরা যারা ফার্স্ট ক্লাস ক্যাডার আমরা না, হয়তো বা তৃতীয় বা চতুর্থ শ্রেণী কিছু গেজেটেড বা নন গেজেটেড থাকে, তাদের ক্ষেত্রে এটা বলা আছে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা আচ্ছা, ছিল যে জি বলেন। বিধি 18-তে একটা অংশ ছিল যে ক্রোকযোগ্য অংশের পরিমাণ, মানে এখানে ক্রোকযোগ্য অংশে বলতে কোনটা বুঝাইছে? এটা হচ্ছে তো মানে উনি যে দেউলিয়া হয়েছেন ওটা তার মানে যে প্রতিষ্ঠান বা কোর্ট এটা ঠিক করে দিবে যে তার কতটুকু অংশ মানে তারা হচ্ছে কেটে নিবে, ওই অংশটাকে প্রয়োগযোগ্য বলা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবুল খায়ের মানিক ভাই ভালো রেসপন্স করতেছেন, উনি জানাচ্ছেন যে পড়া আসলে বুঝতে পারছেন কি পারছেন না, বা ওনার ডাউট থাকলে উনি সেটা বলতেছেন। বাকিটা কি আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা যাচ্ছে। তাহলে সাদিয়া আপু বলেন বোঝা যাচ্ছে, তাহলে আমরা একটু 2 মিনিটের একটা গ্যাপ দেই, কারণ কথা বলতে বলতে গলা শুকায় যায়, তো তারপর আমরা নেক্সট টপিক গুলো পড়ছি।
আমরা তাহলে নেক্সট টপিক শুরু করি। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যে জায়গাটাতে বুঝতে পারবেন না আমাকে সাথে সাথে একটু জানাবেন, তাহলে আমার সুবিধা হয়। আর বুঝতে পারলেও আমাকে একটু জানাবেন, তাহলে ফিডব্যাক পেলে আমার ভালো লাগে আর কি। আচ্ছা, নেক্সট যেটা সরকারি কর্মচারী ফৌজদারি মানে সরকারি চাকরি আইন আমরা বলেছিলাম জাস্ট টপিক। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী ফৌজদারি দুইটা দেখেন, দুইটা জিনিস, একটা হচ্ছে ফৌজদারি অপরাধে অভিযুক্ত আর একটা হচ্ছে ফৌজদারি মামলায় দণ্ডিত। ঠিক আছে, এই দুই ক্ষেত্রে সরকারি কর্মচারী কি কি গৃহীতব্য ব্যবস্থাটি কিভাবে বর্ণনা করুন। আচ্ছা, ফার্স্টে আমরা করবো ফৌজদারি অপরাধে অভিযুক্ত কর্মচারীর ক্ষেত্রে ব্যবস্থা দিয়ে, অর্থাৎ তাকে অপরাধে অভিযুক্ত করা হয়েছে, তার এখনো কোনো মামলা হয় নাই, যে মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। এখন বলা আছে যে কোন সরকারি কর্মচারী যদি তার দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত, হ্যাঁ, আমার দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত কোনো অভিযোগে যদি আমার মানে ফৌজদারি মামলা দায়ের করা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হওয়ার পূর্বে, ঠিক আছে, শুনেন, যে কোনো কেস করলে কি হয়, ফার্স্টে কিন্তু কোর্টে আপনি আপনার আবেদন জানাবেন, কোর্ট ওটাকে ইনভেস্টিগেশন করতে দেবে পুলিশকে, ঠিক আছে, পুলিশ এটা ইনভেস্টিগেশন করে তথ্য পাঠানোর পরে তারপরে কোর্ট এটা একসেপ্ট করবে, ঠিক আছে। এখন এখানে কি হয় যে দেখা গেল যে কোর্ট এখনো একসেপ্ট করে নাই, ওই সময় কোনো সরকারি কর্মচারী তার কাজের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে যদি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে আপনি কোনোভাবেই গ্রেফতার করতে পারবেন না, অ্যারেস্ট করতে পারবেন না। তাকে যদি আপনি অ্যারেস্ট করতে চান, সেক্ষেত্রে সরকার বা তার নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে, ঠিক আছে, এটাই বলছে। তারপর 2 নম্বর পয়েন্ট আছে, কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোন আদালতে যদি ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনি কার্যধারা বিচারাধীন থাকে, হ্যাঁ, এখন তো হলো ধরেন যে কোর্ট অ্যাকসেপ্ট করছে, এখন এটা বিচারাধীন, এখন এটা মানে রায় হয় নাই, বিচারাধীন আছে, সেই সময় আপনার বিভাগীয় মানে বিভাগীয় কার্যধারা যেটা থাকবে, মানে আপনি যে বিভাগে কাজ করেন সেই বিভাগীয় কার্যধারায় তার বিরুদ্ধে যে কারণে অভিযোগ হয়েছে, মানে ধরেন আপনার বিরুদ্ধে অভিযোগ হইলো যে আপনি একজনের জমি দখল করছেন, ঠিক আছে, এখন এটা কোর্টে অলরেডি মামলা চলতেছে, ঠিক আছে, এখন আপনার বিভাগ যদি মনে করেন যে আপনি যে জমি দখল করছেন এই কারণে আপনাকে সে পানিশমেন্ট দিতে পারে, ঠিক আছে, মানে সে কোনো কার্যধারা অ্যাপ্লাই করলো বা সেটা নিষ্পত্তি করলো, তাহলে সে বিভাগীয় ভাবে সেটা করতে পারে। মানে এক্ষেত্রে যে কোর্টের কাজের সাথে তাকে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। আর যদি এমন হয় যে ধরেন আপনি একটা অপরাধ করছেন, আপনার নামে একটা কেস হয়েছে এবং সেই মামলা কোর্টে অলরেডি চলতেছে, কোর্ট তদন্ত করতে করতে জানলো যে আপনি একজন সরকারি কর্মচারী, তাহলে সেই ক্ষেত্রে কোর্ট অনতিবিলম্বে বিষয়টি হচ্ছে আপনার নিয়োগকারী বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে জানাবে, ঠিক আছে, গেল। এখন যার দ্বন্দ্ব হয়ে গেছে, জি বলেন। শৃঙ্খলা বিধিমালা 2018 পড়েছেন? সরকারি চাকরি আইন 2018 একাদশ অধ্যায়। আচ্ছা, এখন হলো যে ফৌজদারি মামলায় দণ্ডিত যার দ্বন্দ্ব হয়ে গেছে তার ক্ষেত্রে কি, এমন যদি হয় যে তার মানে কেসের রায় হয়ে গেল এবং দেখা গেল সে মৃত্যুদণ্ড বা 1 বছরের বেশি তার হচ্ছে মানে জেল হলো, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে তার যেই তারিখ থেকে ওই মানে রায়টা দণ্ডটা আরোপ করা হয়েছে বা আদেশ প্রদান করা হয়েছে, ওই তারিখ থেকে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে, তো সে সাময়িক বরখাস্ত হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এমন হয় যে তা মানে সরকারি কর্মচারী যে মানে রায় হলো এবং রায় দেখা গেল তার যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে অনূর্ধ্ব 1 বছরের জেল, অর্থাৎ 1 বছরের কম জেল অথবা মানে অর্থদণ্ড অথবা উভয় দণ্ড যদি দণ্ডিত হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে তিনি যে লঘু দণ্ডের যে পানিশমেন্ট গুলা আমরা পাই ওই পানিশমেন্ট গুলা তাকে দেওয়া হবে, কি কি, যেমন তিরস্কার, কিংবা দেখা গেল যে তিনি যেই তার একটা নির্দিষ্ট টাইমের জন্য তার হচ্ছে পদোন্নতি মানে প্রমোশন আটকায় দিলেন বা তার বেতন স্কেলের উন্নতি করলেন না, ঠিক আছে, বেতন স্কেল স্থগিত করে দিলেন, কিংবা দেখা গেল তাকে তার বর্তমান যে পদ আছে সেই পদ থেকে নিচে নামাই দিলেন বা বর্তমানে তিনি যে বেতন স্কেলের টাকা পাচ্ছেন সেই মানে সেইখান থেকে নিচে নামাই দিলেন, ঠিক আছে। কিছু বলবেন, কেউ কিছু বলবেন? আচ্ছা, এগুলো করতে পারে অথবা তার কাছ থেকে যথোপযুক্ত ক্ষতিপূরণ আদায় করতে পারে, ঠিক আছে। এখন বলছে যে আচ্ছা, এরপরে বলা হচ্ছে 3 নম্বর বিধি, এখন হচ্ছে কি, এটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা। এখন ধরেন আপনার বিধিতে যাই কিছু বর্ণিত থাকুক না কেন, রাষ্ট্রপতি যদি মনে করে যে তিনি ওই ব্যক্তিকে অব্যাহতি দিতে চান, তাহলে তিনি অবশ্যই ওই ব্যক্তিকে অব্যাহতি প্রদান করতে পারবেন এবং তখন ওই চাকরিতে তিনি আবার পুনর্বহাল হবেন, ঠিক আছে। মানে তার বিরুদ্ধে যাই অভিযোগ থাকুক বা যাই বর্ণনা থাকুক না কেন, রাষ্ট্রপতি যদি চান তাহলে তিনি এটাকে
মানে ইয়ে করতে পারবেন, অব্যাহতি প্রদান করতে পারবেন, এবং সেক্ষেত্রে তিনি চাকরিতে আবার পুনর্বহাল হবেন। ঠিক আছে, উপধারা 2 এর ক্ষেত্রে বর্ণিত বলছে যে যখন বিভাগীয় কোনো কার্য, আমি বলছি না যে বিভাগীয় কার্যধারা মানে অ্যাকশন নিতে পারবে বিভাগীয় কার্যধারা, তাহলে তারা যদি অ্যাকশন নেন, তারা যে অ্যাকশনটা নেবেন সেটা আপনাকে মেনে নিতে হবে, সেটা কোনোভাবে আপিলযোগ্য না আর কি। আচ্ছা, এরপরে আমরা দ্বন্দ্বের ক্ষেত্রে দুইটা ধরা পড়ছিলাম, যে এক নাম্বারটা ছিল যে তাকে যদি মৃত্যুদণ্ড অথবা 1 বছরের উপর জেল দেওয়া হয় তাহলে তিনি সাময়িকভাবে বরখাস্ত হবেন। ঠিক আছে, এখন বলছে যে বরখাস্তকৃত ব্যক্তি পরবর্তীতে আবার যখন তার মানে এই দ্বন্দ্ব শেষ হয়ে যাবে তখন আপিল আদালত যদি তাকে খালাস করে দেয়, তিনি তো আপিল করেন, এবং আপিল আদালত যদি তাকে খালাস করে দেয় তাহলে তিনি তার এই মানে অব্যাহতি যেটা দেওয়া হয়েছিল মানে তিনি তার চাকরিতে আবার যোগদান করতে পারবেন, পুনর্বহাল হতে পারবেন। ঠিক আছে, এবং উপধারা 2 এ যেটা ছিল যে অনূর্ধ্ব 1 বছরে যদি জেল বা কারাদণ্ড বা যদি উভয়দণ্ড হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে যে লঘুদণ্ডের পানিশমেন্ট গুলো দেওয়া হবে, যদি আপিল করার মাধ্যমে তিনি খালাসপ্রাপ্ত হন তাহলে সেই আদেশ প্রত্যাহার করতে হবে। ঠিক আছে, এখন প্রশ্ন থাকে যে দেখা গেল যে কোনো সরকারি কর্মচারী আপিল করলো এবং তার রায় হতে হতে তিনি দেখা গেল যে তার হচ্ছে মানে চাকরির বয়স শেষ হয়ে গেল, তিনি অবসরের বয়স চলে আসলেন, কিংবা তার যে পদে তিনি চাকরিতে ছিলেন ওই পদটা কোনো একটা কারণে বিলুপ্ত হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে তো আর তাকে চাকরি তার ব্যাক করানো যাবে না, কারণ তার চাকরির বয়স শেষ এবং ওই পদটাও বিলুপ্ত হয়ে গেছে। সেক্ষেত্রে তাকে চাকরিতে ব্যাক করানো যাবে না, কিন্তু তিনি সরকার কর্তৃক একটা নির্ধারিত আর্থিক সুবিধা পাবেন ওই উদ্দেশ্যে। এটি হচ্ছে সরকারি চাকরি আইন 2018। আচ্ছা, বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, কেউ কিছু বলছেন না, আমি ধরে নেই সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা পড়বো উপজেলা পরিষদ আইন 1998। উপজেলা পরিষদের গঠনটা আমরা আগে একটু জেনে নেই। এটা হচ্ছে উপজেলা পরিষদ আইন 1998, 24 নং আইনের ধারায় গঠন ও কাঠামোর একটা বিধান রয়েছে, আমরা সেগুলো সম্পর্কে জানবো। কাকে কাকে নিয়ে উপজেলা পরিষদ গঠিত হবে? প্রথমে থাকবে একজন চেয়ারম্যান এবং সেই সাথে থাকবে 2 জন ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানের মধ্যে অবশ্যই একজনকে মহিলা হতে হবে। ঠিক আছে, আচ্ছা, উপজেলার এলাকাভুক্ত প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সাময়িকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি, মানে ওই উপজেলার আন্ডারে যতগুলো ইউনিয়ন পরিষদ আছে তার প্রত্যেকটা চেয়ারম্যান, আর যদি চেয়ারম্যান না থাকে তাহলে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি আছেন তিনি। আচ্ছা, উপজেলা এলাকাভুক্ত ওই একটা উপজেলার আন্ডারে তো আপনার কিছু পৌরসভা থাকে, কিছু ইউনিয়ন পরিষদ থাকে, ইউনিয়ন পরিষদে থাকে চেয়ারম্যান, তাহলে ওই সকল চেয়ারম্যানরা অন্তর্ভুক্ত। সিমিলারলি পৌরসভায় থাকে মেয়র, তার মানে সকল মেয়ররা অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবং সংরক্ষিত আসনে মহিলা সদস্যগণ। তাহলে আমরা দেখলাম যে একটা উপজেলা পরিষদের মধ্যে কে কে থাকে, একজন চেয়ারম্যান থাকে, 2 জন ভাইস চেয়ারম্যান থাকে, তার মধ্যে একজন অবশ্যই মহিলা হবে। আর উপজেলা পরিষদের মধ্যে কিছু থাকবে ইউনিয়ন পরিষদ, মানে উপজেলার গঠনে তাদের আন্ডারে কিছু পৌরসভা, কিছু ইউনিয়ন পরিষদ। পৌরসভার আন্ডারে যত মেয়র আছে তারা সবাই, এবং ইউনিয়ন পরিষদের আন্ডারে যত চেয়ারম্যান আছে তারা সবাই, এবং নির্ধারিত সংখ্যক মহিলা সদস্য। এদের সকলকে নিয়ে আমার উপজেলা পরিষদ গঠিত হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান গুলো আছেন তারা সবাই কিন্তু ইলেকশনের মাধ্যমে মানে সিলেক্টেড হতে হবে, ইলেক্টেড হতে হবে, সিলেকশন হবে না, সবাইকে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। আচ্ছা, এমন যদি হয় যে আচ্ছা, এমন যদি হয় যে আমার কোনো উপজেলার এলাকাভুক্ত কোনো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা বাতিল হয়, ঠিক আছে, তখন ওই উপজেলা পরিষদের যে চেয়ারম্যান বা পৌরসভার যে মেয়র থাকবেন তারা আর উপজেলার তখন ইনক্লুডেড থাকবেন না, তখন এই পরিষদে তারা আর ইনক্লুডেড থাকবেন না, এবং এই কারণে দেখা যাবে যে আমার উপজেলা পরিষদের মানে গঠনের যে বৈধতা সেটা ক্ষুণ্ণ হবে না। আচ্ছা, আমরা বলছিলাম যে সংরক্ষিত আসনে মহিলা সদস্যগণ থাকবেন, এখন এই আমার সংরক্ষিত আসনটা কি মহিলা সদস্যদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে যে প্রত্যেক উপজেলা এলাকাভুক্ত ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার 1/3 সমান আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, অর্থাৎ আমার যেই মোট টোটাল আসন আছে তার মধ্যে 1/3 হচ্ছে আমার মহিলা সদস্যদের জন্য থাকবে। আচ্ছা, গেল। এর মধ্যে যদি এখন এমন হয়, আগে একটা কি পড়েছিলাম যে আমরা যদি কোনো উপজেলা পরিষদ মানে উপজেলা কিংবা সরি ইউনিয়ন পরিষদ বা আমার যদি কোনো পৌরসভা বিলুপ্ত হয় তাহলে তাদের যে চেয়ারম্যান বা মেয়ররা আছে তারা আমার পরিষদে থাকবে না, এবং এই ক্ষেত্রে পরিষদের বৈধতা ক্ষুণ্ণ হবে না।
তেমনি আমার যদি নতুন করে কোনো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অ্যাড হয় উপজেলা পরিষদে, তাহলে তাদের যে মেম্বার চেয়ারম্যানরা আছেন তারাও অ্যাড হবেন না নতুন করে, এবং পরিষদের যে বৈধতা আছে এতদিন হবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন এমন যদি হয় যে কোনো পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ সহ শতকরা 75% পদ হচ্ছে আপনার ইলেকশনের মাধ্যমে হয়েছে, এবং এই মর্মে যদি সরকারি গ্যাজেট বের হয়, তাহলে ভাবতে হবে যে আমার যে উপজেলা পরিষদটি গঠিত হয়েছে তা যথাযথভাবে গঠিত হয়েছে বলে বিবেচিত হবে। তাহলে এটি হচ্ছে আমার উপজেলা পরিষদের গঠন। এটা হচ্ছে 24 নম্বর আইন, উপজেলা পরিষদ আইন 1998 সালের 24 নম্বর আইন অনুযায়ী গঠন করা হয়েছে। তাহলে আমরা আরেকবার একটু বর্ণনা করি। উপজেলা পরিষদ গঠিত হবে একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান, যার মধ্যে অবশ্যই একজন মহিলা। এছাড়া উপজেলার আন্ডারে থাকবে আমার কিছু পৌরসভা আর কিছু ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের আন্ডারে থাকবে চেয়ারম্যান, আর পৌরসভার আন্ডারে থাকবে মেয়র। এরা সবাই উপজেলা পরিষদে থাকবে, এবং সেই সাথে কিছু সংরক্ষিত মহিলা আসন থাকবে। প্রশ্ন হলো সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? এটা হচ্ছে যে প্রত্যেক উপজেলার যে এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার যে মেয়র, এদের টোটাল সংখ্যার 1/3 হবে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা। এখন এটা কি বলছে যে এই যে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান এরা সবাই জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হতে হবে। এখন আমার উপজেলা পরিষদ গঠিত হলো, এটাতে একটা মেয়াদকাল থাকে। দেখা গেল মেয়াদকালের মধ্যে আমার কোনো এলাকার ইউনিয়ন পরিষদ বা কোনো পৌরসভা বিলুপ্ত হলো, তাহলে ওই যে মেম্বাররা আছেন, ওই মানে ওই এলাকার যে চেয়ারম্যান মেয়ররা আছেন, তারা আমার উপজেলা পরিষদে আর থাকবেন না, এবং এই কারণে উপজেলা পরিষদের বৈধতা কোনোভাবে ক্ষুণ্ণ হবে না। কিংবা দেখা গেল যে নতুন করে কোনো ইউনিয়ন পরিষদ অথবা আমার পৌরসভা গঠিত হলো, তাহলে ওইখানকার যে মেম্বাররা আছেন মানে যেই চেয়ারম্যান এবং মেয়ররা আছেন, তারাও নতুন করে আর অ্যাড হবেন না, এবং এইভাবেও আমার উপজেলা পরিষদের বৈধতা কোনোভাবে ক্ষুণ্ণ হবে না। এবং দেখা গেল যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ সহ শতকরা 75% পদ যদি নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেটা যদি গেজেট আকারে বের হয়ে থাকে, তাহলে আমাদের উপজেলা পরিষদটা যথাযথভাবে গঠিত হয়েছে বলে আমরা ধরে নিব। আচ্ছা, এখন বলছে যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণের যোগ্যতা অযোগ্যতা কি? এটা আমাদের লাগবে না, এটা আমাদের আসবে। আচ্ছা, এটা পড়ি যে উপজেলা পরিষদ আইন 1998 অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যানকে তার পদ হতে অপসারণের বিধানসমূহ বর্ণনা করুন। কি কি কারণে চেয়ারম্যান তার পদ থেকে অপসারিত হবেন? আচ্ছা, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা মহিলা সদস্য সহ যে কোনো সদস্য তার নিজ পদ হতে অপসারণযোগ্য হবেন যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া পরিষদের পরপর 3টি সভায় তিনি অনুপস্থিত থাকেন। পরিষদের সভা হয় রেগুলার, এবং যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া পরপর 3টি সভায় তারা অনুপস্থিত থাকেন, তখন তারা হচ্ছে অপসারিত বলে গণ্য হবেন। আচ্ছা, পরিষদ বা রাষ্ট্রের সাথে হানিকর কোনো কার্যকলাপে যদি তারা জড়িত হয় কিংবা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে যদি তারা জড়িত হয়, তাহলে তারা অপসারিত হবেন। অসদাচরণ, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের দোষী সাব্যস্ত হন, বা পরিষদের কোনো অর্থ বা সম্পত্তির ক্ষতি সাধন করেন বা আত্মসাৎ করেন, তাইলে দায়ী হবেন। এছাড়া যদি এমন হয় দায়িত্ব পালন করতে তিনি অস্বীকার করেন কিংবা শারীরিক বা মানসিক ভাবে দায়িত্ব পালনে অক্ষম হন, ঠিক আছে, নির্বাচনের পর নির্বাচনের অযোগ্য ছিলেন বলে যদি প্রমাণিত হন, তাহলে তারা হচ্ছে কোনোভাবে এই পদ থেকে অপসারিত হবেন। এছাড়া বার্ষিক 12টি মাসিক সভার মধ্যে ন্যূনতম 9টি সভায় গ্রহণযোগ্য কারণ ছাড়া যোগদান করতে ব্যর্থ হন। আগে পরিস্থিতি যে পরপর 3টি সভায় তিনি আসছেন না, আর এমন যদি হয় যে পরপর 3টি না, ছাড়া ছাড়া ভাবে বার্ষিক 12 মানে কি প্রত্যেক মাসে একটা করে, ছাড়া ছাড়া ভাবে তিনি 3টাতে আসলো না, ধরেন জানুয়ারি মাসে আসলো না, আবার ফেব্রুয়ারিতে আসলো না, আবার যে আগস্টে আসলো না, হ্যাঁ, এরকম করে যদি ন্যূনতম তিনি 9টার সময় অংশগ্রহণ করতে পারেন, তাহলে তার সদস্যপদ থাকবে। কিন্তু তিনি যদি 9টার সময় বেশি এরকম করেন, তাহলে তার হবে সদস্যপদ অপসারিত হয়েছে বলে গণ্য করা হবে। আচ্ছা, এছাড়া সরকারি গেজেটের মাধ্যমে যে কোনো সময় যে কোনো চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান অথবা মহিলা সদস্যকে অপসারণ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে অপসারণের পূর্বে তাকে আমাদের যে বিধি আছে সে বিধি দ্বারা তাকে হচ্ছে তদন্ত করতে হবে, এবং তারপর তাকে অভিযুক্ত প্রমাণ করতে হবে, তাইলে তিনি তাকে মানে অপসারণ করতে পারবেন। একজন চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা সদস্য বা যে কোনো সদস্য সরকার কর্তৃক আদেশ প্রদানের পর তাৎক্ষণিকভাবে অপসারিত হয়ে যাবে। আচ্ছা,
আচ্ছা, এখন কাউকে আপনি অপসারণ করে দিলেন, দেওয়ার পরে 30 দিনের মধ্যে তিনি তার ওই আদেশ পুনর্বিবেচনার জন্য সরকারের নিকট আবেদন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন পুনর্বিবেচনার জন্য কেউ আবেদন করলো, তাহলে সরকার ওই 30 দিনের জন্য তার আদেশটি স্থগিত করবে, ঠিক আছে, স্থগিত রাখতে পারবেন। এবং আবেদনকারীকে বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের পর ওই আদেশটি আবেদনকারীকে তখন একটা বক্তব্য প্রদানের সুযোগ দিবেন, তারপরে সেই অনুযায়ী তিনি ওই আদেশটা পরিবর্তন করতে পারবেন, অথবা বাতিল করতে পারবেন, অথবা বহাল রাখতে পারবেন, তার ইচ্ছা। এবং এভাবে সরকার কর্তৃক যে প্রদত্ত আদেশ সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, এই ধারা অনুযায়ী অপসারিত ব্যক্তি কোনো পদে মানে অবশিষ্ট মেয়াদের জন্য তিনি আর নির্বাচিত হবার যোগ্য হবেন না, ঠিক আছে? মানে ধরেন সে হয়তো ছিল ভাইস চেয়ারম্যানের পদে, সে বললো তারা ঠিক আছে আমাকে এখন অন্য একটা পদে দেন, সংরক্ষিত মহিলা আসনে পদে দেন, তিনি আর সংশ্লিষ্ট সময়ের জন্য অবশিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হবার জন্য আর যোগ্য হবেন না। তাহলে এটা হচ্ছে যে কখন কখন তিনি তার পদ হারাবেন। এখন উপজেলা পরিষদের কার্যাবলী, অনেকগুলা কার্যাবলী আছে, আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, কিছু ভাগ ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যেমন কিছু আমরা মনে করি, যেমন ধরেন আইন শৃঙ্খলা রিলেটেড কাজকর্ম কি কি, যেমন আপনার হচ্ছে আইন শৃঙ্খলা মানে দেখে কারা, পুলিশ, তাহলে উপজেলা পরিষদ হচ্ছে পুলিশ বিভাগের কার্যক্রম পরিচালনা করবে এবং মানে আলোচনা করবে এবং নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তারা প্রতিবেদন পাঠাবে যে হ্যাঁ পুলিশ বিভাগ ভালো মতো কাজ করছে বা কাজ করছে না এরকম। এছাড়া সন্ত্রাস, চুরি, ডাকাতি, চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার, এই ধরনের মানে অপরাধ সংগঠিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টি করবে এবং সেই সাথে প্রতিরোধমূলক অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে। তাহলে এটা একটা মানে তার কাজ, যে কিভাবে হচ্ছে সে মানে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর নেক্সট যেটা, যে দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়নে সে কাজ করবে, কি কি করবে, কুটির আর ক্ষুদ্র শিল্প স্থাপনা করবে এবং বিকাশের লক্ষ্যে সে কার্যক্রম গ্রহণ করবে, ঠিক আছে? এবং এতে সে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে দারিদ্র বিমোচনের উন্মেষ ঘটাবে। এছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টি, তারপর দারিদ্র বিমোচনের জন্য নিজ উদ্যোগে কর্মসূচি গ্রহণ, এগুলো সে করতে পারে। তারপর যেমন পল্লী উন্নয়নে কিছু কাজ আছে, আপনারা এরকম ভাগ ভাগ করে পড়লে আপনাদের কাজগুলো মনে থাকবে, কিন্তু এক নাগারে টানা পড়ে গেলে তখন দেখা যাবে যে কাজগুলো মনে থাকবে না। পল্লী উন্নয়নে যেমন কিছু কাজ আছে, যেমন মানে আন্তঃ ইউনিয়নের মধ্যে রাস্তা নির্মাণ করতে পারে, ক্ষুদ্র সেচ প্রকল্প গ্রহণ করতে পারে। তারপর দেখেন সে যে পরে কি আছে, স্যানিটেশন, আমাদের হচ্ছে স্যানিটেশন বা পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করতে পারে, কৃষি, গবাদি পশু, মৎস্য, এগুলোর বিষয়ে নজর দিতে পারে, পরিবেশ সংরক্ষণের দিকে নজর দিতে পারে। তারপর আমাদের একটা অন্যতম কাজ কি, জনস্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, এইসব সেবা নিশ্চিত করতে পারে। মা এবং শিশুদের জন্য সে হচ্ছে সব ধরনের মানে আহ নারী ও শিশু নির্যাতন এ ধরনের অপরাধ সংঘটিত হলে সে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। মহিলা, শিশু, সমাজ কল্যাণ, যুব ক্রীড়া, সাংস্কৃতিক, এসব বিষয়ে নজর দিতে পারে। এছাড়া তিনি কি করতে পারেন, শিক্ষা বিস্তারে, সমাজের শিক্ষা বিস্তারে অন্যতম ভূমিকা পালন করতে পারেন। মাধ্যমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে তিনি তদারকি করতে পারেন। এগুলাই আর কি। তাহলে এগুলো হচ্ছে আমার উপজেলা পরিষদের কার্যাবলী। এগুলোই হচ্ছে তাহলে আমাদের উপজেলা পরিষদ আইন। এখান থেকে মূলত তাহলে আমাদের পড়তে হবে। আর স্থানীয় সরকার বলতে আমরা কি বুঝি, এই জিনিসটা আমাদের আসতে পারে। স্থানীয় সরকার হচ্ছে যে রাষ্ট্রের এলাকাকে মানে আমরা আমাদের বিচার কার্য এবং অন্যান্য কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা হচ্ছে যে টোটাল গভর্নমেন্ট সিস্টেমকে আমরা কিছু লোকাল গভর্নমেন্টের আন্ডারে ভাগ করেছি, যেমন বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম। এই যে এইসব ক্ষুদ্রতর যে পরিসর আছে এখানকার যে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা সেটাকে বলা হয়ে থাকে স্থানীয় সরকার, ঠিক আছে? আচ্ছা, এখন উপজেলা পর্যায়ে আমাদের যে নির্বাচিত প্রতিনিধিগণ থাকেন তারা কিছু প্রতিবন্ধকতার শিকার থাকেন, কি কি, যেমন তাদের সাথে যে আমরা বললাম প্রশাসনের সাথে মতের একটা পার্থক্য থাকতে পারে, কারণ প্রশাসন হচ্ছে মানে আমাদের কাজগুলোকে অ্যাপ্লাই করেন জনগণের উপর, সেগুলো প্রশাসনের সাথে তার মতে মিলল না, এটা তার একটা প্রতিবন্ধকতা। তারপর আমাদের যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়েছেন বা ভাইস চেয়ারম্যানরা, তারা দেখা গেল যে অভিজ্ঞতার অভাব আছে তাদের, কিংবা তারা দুর্নীতিতে দায়ে আক্রান্ত, বা দেখা গেল প্রস্তাব বাস্তবায়ন, একটা প্রস্তাব পাশ হয়ে গেল, এখন একটা বাস্তবায়ন একটা দীর্ঘসূত্রিতা দেখা গেল, বা রাজনৈতিক চাপ থাকতে পারে যে সবকিছু চাইলে আমি করতে পারি না কারণ রাজনৈতিক চাপ আছে। এগুলোই হচ্ছে মূলত আমাদের প্রতিবন্ধকতা। তাহলে দেখেন উপজেলা পরিষদ আইন কিন্তু ইজি, তেমন কঠিন কিছু না। এখানে ফার্স্ট থাকবে গঠনটা আমরা বলেছি, একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন অবশ্যই থাকবে মহিলা। এছাড়া সংরক্ষিত আসনে কিছু মহিলা থাকবে, সেই সাথে আমার উপজেলার আন্ডারে কিছু থাকবে ইউনিয়ন পরিষদ, গ্রাম পর্যায়ে, আর শহর পর্যায়ে থাকবে পৌরসভা। পৌরসভা থাকবে মেয়র, আর ইউনিয়ন পরিষদে থাকবে চেয়ারম্যান। এরা সবাই আমাদের উপজেলা পরিষদের মেম্বার, ঠিক আছে? এই সকল মেম্বারদেরকে নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড হতে হবে।
এবং কি আমরা যদি এই উপজেলা পরিষদের কার্যক্রম চলাকালে কোনো ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা বিলুপ্ত হয় তাহলে তার সদস্য কোনো বিলুপ্ত হবেন। আর যদি কোনো নতুন করে সদস্য মানে এগুলো অ্যাড হয় কোনো উপজেলা পরিষদ কিংবা কোনো পৌরসভা, তাহলে তার সদস্যরাও নতুন করে অ্যাড হবে এবং উভয় ক্ষেত্রেই এটা আমাদের উপজেলা পরিষদের যে বৈধতা আছে সেটাকে ক্ষুণ্ণ করবে না। ঠিক আছে। আর আমাদের যে নারী সদস্যের সংখ্যা কত হবে, আমাদের টোটাল ইলেক্টেড যে মেম্বার থাকবে তার 1/3 হবে নারী সদস্য। ঠিক আছে। এবং বলা আছে যে আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ টোটাল পদের 75% যদি ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হন এবং সেটা যদি সরকারি গেজেট আকারে তাদের নাম প্রকাশিত হয় তাহলে আমাদের উপজেলা পরিষদ যথাযথভাবে গঠিত হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে। এরপর আছে তাদের অপসারণের কিছু কাজ যেগুলো আমরা বর্ণনা করলাম কি কারণে তিনি অপসারিত হতে পারে। আর আছে উপজেলা পরিষদের কার্যাবলী। এই তিনটা আমরা উপজেলা পরিষদ আইন থেকে যদি পড়ি তাহলে আমাদের কভার হয়ে যাবে। এখন আপনারা বলেন যে এতক্ষণ যা বললাম বুঝতে পেরেছেন সবাই, নাকি কোনো কিছু বোঝার আছে? সবাই বুঝছেন? ম্যাডাম বুঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে বলবো আজকের আমাদের লাস্ট টপিক, সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিত বিধিমালা 2019। ঠিক আছে, এটি আজকে আমাদের লাস্ট টপিক, এটা বললে আমাদের শেষ। আচ্ছা, 2019 সালে এই বিধিমালাটা জারি করা হয় 5ই ডিসেম্বর। এখানে মোট 9টি ধারা আছে। ঠিক আছে। শিরোনাম ও প্রবর্তন, সংজ্ঞা, বিনা এখন আমরা একটা একটা করে ধারা করবো। ধারা 1-এ বলা আছে শিরোনাম ও প্রবর্তন। আমাদের শিরোনামটা কি? এই বিধিমালার সরকারি কর্মচারী, মানে এটা নামটাই হচ্ছে শিরোনাম। এই বিধিমালার সরকারি ব্যক্তির সমূহ সরকারি চাকরি আইন 2018 যে অর্থ ব্যবহৃত হয়েছে সে অর্থ, এর আগে 2018-তে সরকারি চাকরি আইন আপনারা সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আপু। আচ্ছা, 2018 সালে যে সরকারি চাকরি আইন আমার করা হয়েছে, মানে আইন বের হয়েছে, সেই আইনে যে অর্থে ব্যবহার করা হয়েছে এখানে সেম একই অর্থেই ব্যবহার করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি। ধারা 3-এ আমরা বলবো যে আমরা যদি কোনো অনুমতি ছাড়াই আমরা চাকরিতে মানে অনুপস্থিত থাকি তাহলে কি হতে পারে। আচ্ছা, এটা আছে যে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী কখনোই তার কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হবে, আপনি তাকে কারণ দর্শানোর সুযোগ দিবেন। এবং দেখা গেল যে অনুপস্থিত কর্মচারীর অনুপস্থিতির জন্য আপনি একদিনের মূল বেতন বের হয়ে গেল, তাহলে কি হবে? একে তো হচ্ছে সেটা কোনোভাবে করতে পারেন না, তবে জরুরি প্রয়োজনে কোনো সহকর্মীকে জানিয়ে অফিস ত্যাগ করে দেবে। আমি আমার সহকর্মীকে জানিয়ে গেলাম যে আমার আসলে তো মানে এটা ইমার্জেন্সি দরকার, তখন ঠিক আছে অফিস ত্যাগ করা যাবে এবং সংরক্ষিত রেজিস্টারে অফিস ত্যাগের সময়, কারণ, তারিখ এগুলো সবকিছু লিখে দিতে হবে। ঠিক আছে। আর দেখা গেল যে সেগুলো কোনো কিছু করলো না, তখন তার যে কর্তৃপক্ষ থাকবে তাকে মানে কারণ দর্শানোর সুযোগ দিবে এবং দেখা যাবে তাকেও এই ক্ষেত্রে একদিনের মূল বেতনের সমান তার বেতন কাটা যাবে। ঠিক আছে। দেখা গেল বিলম্বে উপস্থিতি, ধারা 5, কোন সরকারি কর্মচারী অফিসে আসলে ঠিকই দেখা গেল যে বিলম্বে উপস্থিত হইলেন, এটা তিনি করতে পারেন না এবং তাকে কারণ দর্শানোর সুযোগ দিবে এবং প্রতি 2 দিনের জন্য তার একদিনের মূল বেতনের সমান টাকা কাটা যাবে। এসিটাকে বন্ধ করে দেবে। প্রতি 2 দিনের জন্য তার একদিনের মূল বেতনের সম পরিমাণ অর্থ কাটা যাবে। ঠিক আছে। এখন দেখা গেল যে অপরাধের পুনরাবৃত্তির জন্য দ্বন্দ্ব। আমার অপরাধের যদি পুনরাবৃত্তি হয় তাহলে কি দ্বন্দ্ব হতে পারে? কোন সরকারি কর্মচারী 30 দিনের মধ্যে যদি তিনি আইদার বিনা অনুমতিতে কর্ম অনুপস্থিত থাকেন বা বিনা অনুমতিতে অফিস ত্যাগ করেন বা বিলম্বে উপস্থিত হন, সেই এগুলো যদি একাধিকবার করেন তাহলে উক্ত কর্মচারীর 7 দিনের মূল বেতনের সমান টাকা কাটা যাবে। ঠিক আছে। আচ্ছা, ধারার সাথে আছে পুনর্বিবেচনা। কি বলছে? বিধি 3, 4, 5, 6, মানে অর্থাৎ আমরা এতক্ষণ যেগুলো পড়লাম যে বিনা অনুমতিতে কর্মে মানে আসলেন না কিংবা এসে চলে গেলেন বা দেরিতে আসলেন বা অপরাধের পুনরাবৃত্তি করলেন। ঠিক আছে।
এরকম হলে সংশ্লিষ্ট কর্মচারী 3 কার্য দিবসের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট উক্ত আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন। তিনি 3 কার্য দিবসের মধ্যে এটা তাকে পুনর্বিবেচনার জন্য আবেদন করতে হবে। পুনর্বিবেচনার আবেদন করা হলে আদেশ প্রদানকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করবে। অর্থাৎ সে যদি পুনর্বিবেচনার জন্য অ্যাপ্লাই করে তখন যে কর্তৃপক্ষ আছে তার কাছ থেকে শুনানির মানে রিসিভ করবে আর কি, যে হ্যাঁ তুমি বলো তোমার কি হয়েছে, এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়ে আদেশকে হয়তো তারা সংশোধন করতে পারে বা বাতিল করতে পারে বা বহালও রাখতে পারে, তাদের ইচ্ছা। ঠিক আছে। পুনর্বিবেচনার আদেশ শুনানির ক্ষেত্রে সাক্ষ্যের সংক্ষিপ্তসার, প্রাপ্ত তথ্যাদি এবং সিদ্ধান্ত সবকিছু লিখে রাখতে হবে, অর্থাৎ লিপিবদ্ধ করে রাখতে হবে। দ্বন্দ্বের অর্থ কত কিভাবে কাটবে? আচ্ছা, এটা হচ্ছে মাসিক বেতন থেকে কেটে রাখবে, এটা আমরা জানলাম। এখন এমন যদি হয় যে সরকারি কর্মচারী নিজের বেতন বিল নিজেই উত্তোলন করে, ঠিক আছে, তাহলে তাকে লিখিত নির্দেশ প্রদান করতে হবে। তাকে বেতন বিল হতে দ্বন্দ্বের অর্থ কাটার লিখিত, মানে আমার বিল আমি উঠাই, তাহলে আমাকে লিখিত অর্ডার দেবে তুমি এই মাস থেকে তোমার এতদিনের টাকা কেটে রাখবা এরকম। আর যদি দেখা যায় যে নিজের বিল নিজে উঠায় না, সেক্ষেত্রে কি হবে, তার বেতন হতে দ্বন্দ্বের অর্থ কাটার নির্দেশ লিখিত। আচ্ছা, তাহলে দেখা যাবে যে সেই ক্ষেত্রেও আমরা একটা রিটেন তাকে নির্দেশ দিব, তার টাকা কাটা হবে, এবং সেক্ষেত্রে তাকে দিয়ে লাভ নাই, কারণ সেটা নিজের বিল নিজে উঠায় না। তাহলে অফিসে যে শাখা তার বিল ওঠে সেই শাখাতে আমরা একটা কপি পাঠিয়ে দিব, এটাই। তাহলে এইগুলোই আমাদের, এছাড়া ধারা 9 আছে হেফাজত। তাহলে এই আমাদের আজকের মোটামুটি আলোচনা। আমরা 4টা টপিক নিয়ে কথা বলার কথা ছিল এবং 4টা টপিক আমরা বলেছি। আমার মনে হয় যে যত সম্ভব সহজ করে আসলে বলার চেষ্টা করেছি। এখন আপনারা যদি বুঝতে পারেন তাহলে আসলে বলবো যে ইফেক্টিভ হবে আজকের সেশনটি। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি আপু, আচ্ছা, বুঝা গিয়েছে। বুঝা গেছে। তাহলে আলহামদুলিল্লাহ, যদি বুঝতে পারেন তাহলে ভালো। আমরা নেক্সট দিন বাকি আবার 4টা টপিক নিয়ে 3 বা 4টা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। কারো কি কোনো প্রশ্ন আছে? কেউ কোনো উত্তর দিচ্ছে না, আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আমাদের সেশন সমাপ্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।